আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফ ইন এ গুড হোম উইথ তানজিলা। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের অনেক সুন্দর সুন্দর মেসেজ পেয়েছি, উইশ পেয়েছি লাস্ট ভিডিওতে, অনেক থ্যাংক ইউ। আজকের ভিডিওটা আমার খুব পছন্দের, কারণ বাংলাদেশ থেকে আসা বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস আমার পছন্দের হাতে পেয়েছি। তো ওইগুলাই ইচ্ছা আছে আপনাদের সাথে আজকে শেয়ার করার। দেখা যাক কতগুলো শেয়ার করতে পারি। আর দেশের বাইরে থাকলে তো জানেন দেশের জিনিস খুব মিস করি, সেটা হোক শাড়ি, চুড়ি, খাবার, যাই হোক, মানে দেখলেই ভালো লাগে। তো এই যে আজকে যে দেশি পেঁয়াজগুলো দেখতেছেন, এগুলো আমার কাছে মনে হচ্ছে গোল্ড। আমি আমার এই লন্ডনে আসার পর তো দেশি পেঁয়াজ খুব মিস করি। আমার সাথে আমরা জব করতাম বাংলাদেশে একসাথে। আমার এক কলিগ লন্ডনে আসছে 5-6 দিনের জন্য হলিডেতে। উনি বেড়াতে আসবে, বারবার বলছিল যে আপু কী নিয়ে আসবো। তা আমি এমনি বলছি যে ভাই পেঁয়াজ নিয়ে এসেছেন, দেশি পেঁয়াজ খুব মিস করি। তো এখানে 1 কেজির মতো পেঁয়াজ নিয়ে আসছে, আর সাথে নয়ন বিরিয়ানি আছে না, যে বাড্ডা লিংক রোডের, ওই বিরিয়ানির প্যাকেটও আনছিল। তো ওইগুলো খেয়ে ফেলছি, আর ভিডিও করা হয়নি। এই দেশি পেঁয়াজগুলো আমার হাতে আসছে কয়েকদিন হয়ে গেছে, 3-4 দিন। তো আমি যেহেতু কাজ থেকে আর ওইভাবে ছুটি পাচ্ছি না, তো আজকে জন্য নিয়ে বসলাম। সবগুলার মুখ আমি ফেলে দিয়ে, পেঁয়াজের ছিকলা আমি ফেলে দিয়ে, তারপর ধুয়ে এরকম একটা কটনের কিচেন টাওয়াল ওটাতে একটু শুকাতে দিব। তো দেশি পেঁয়াজের দেখেন কি সুন্দর লাগতেছে না। পেঁয়াজগুলো যে কাটলাম, এত সময় নেই, একটু বিরক্ত হয়নি, মনে হচ্ছে যে আহা দেশি পেঁয়াজ। তো আজকে এই পেঁয়াজ দিয়ে আমি দেশি পেঁয়াজের বেরেস্তা খুব ভালো হয়। আমাদের এখানের যে পেঁয়াজগুলো না, সেগুলো বেরেস্তা হতে চায় না। তো পেঁয়াজের মুখের যে অংশটা, আমি ওগুলো সব কেটে নিলাম। আর পেঁয়াজের মুখ কেটে আমি ধুয়ে নিছি, বাট আমি ওই যে পেঁয়াজের মাথা, যে যেটা নিচের অংশ যেটা, ওইটা কাটিনি। ওইটা কেন কাটিনি এখনই দেখবেন। এতে পেঁয়াজ কাটতে সুবিধা হয় আর কি। তো প্রথমে আমি এরকম মাঝখানে একটু ফালি দিয়ে নিচ্ছি। কোনো পেঁয়াজ একটু বড়, কোনোটা ছোট, তো ওইভাবে আর কি। ছোটোটা আর দেইনি, বড়গুলার মাঝখানে। তো এই যে এইভাবে ধরে কাটার দিয়ে কাটতে সুবিধা হয়, এই জন্য আমি সবসময় পেঁয়াজের নিচের অংশটা কাটি না। আর পেঁয়াজ বেরেস্তার ক্ষেত্রে পেঁয়াজের কাটিং খুব ইম্পর্ট্যান্ট। সব যদি সমান হয় খুবই ভালো। আমার আসলে হাতে ওইভাবে আগের মতো ব্যালেন্স নাই, তো আমি চাকু দিয়ে ছুরি দিয়ে কাটতে পারি না বেশি একটা। তো আমি এরকম কাটার দিয়ে কেটে নিয়েছি। আর এই যে দেখেন নিচের অংশটা থাকাতে ময়লাটা খুব সুন্দর হয়ে গেছে, আবার কাটতেও সুবিধা হয়েছে। এই পর্যায়ে এসে চাইলে কিন্তু ছোট ছোট পেঁয়াজগুলো আলাদা করা যায়, বড়গুলো রাখা যায়। আসলে এগুলা করতে এখন আমার অনেক সময় যাবে। তো যতটুকু আমি পারি ওইটাই করি, যেটা পারি না সেটা আমি ফলো করার চেষ্টা করি না। তো পেঁয়াজ বেরেস্তা আমি যা যা কাটছি ওই ছোট ছোট কিছু রেখে দিয়েছিলাম রান্নার জন্য, আর বাকিগুলো আমি সব হচ্ছে এখন বেরেস্তা করব। তেলটা গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি প্রথমে একটা পেঁয়াজ দিলাম। দেখেন এটা সুন্দর দুইটা ভাজছে, আমার খুলতে হয়নি, খুলে চলে আসছে, তার মানে পেঁয়াজের তেলটা একদম ভালো মতো গরম হয়েছে। বেশি পেঁয়াজ দিলে হয় কি, ফেনা ফেনা উঠে কিন্তু পেঁয়াজ অনেক উপরে চলে আসে। তাই তেলটা একটু ওই মাপ মতো কম দিতে হয়, তারপরে বুঝে ওইটাকে বেরেস্তা করতে হয়। এত পেঁয়াজের বেরেস্তা সাধারণত তো সবসময় করা হয় না, কিন্তু যদি আমার সময় থাকে আমি করে রাখি। কিন্তু আমার মনে হয় আমি প্রায় 1-1.5 বছর পরে এই যে পেঁয়াজ বেরেস্তা করছি এখন। একটু চিনি দিলাম, সাধারণত আমি চিনি দিইও না, চিনি দিলে ক্যারামেলটা একটু কালারটা আসে, মচমচে হয় অনেকে বলে। তা আমি প্রথমবারে একটু দিয়ে 1/2 চামচ দিয়ে, আর পরে আর দিইনি। একটা টিস্যুতে আমি যখন পেঁয়াজের কালারটা ব্রাউন থাকে, মানে একদম হালকা কালার থাকতেই না আমি তুলে ফেলি। তারপর আমার মনে হয় যে আমার প্রথম যে ফার্স্ট ব্যাচ, এটা একটু কালারটা বেশি হয়েছে আমার জন্য। আমি কালো কালো বেরেস্তা পছন্দ করি না, এতে খাবারের রং কালো হয়ে যায়, খাবারের অরিজিনাল যে রং এটা নষ্ট করে ফেলে বেরেস্তা। তারপর এই বেরেস্তাটা আমার মনে হয় যে একটু প্রথমবার করছি তো হালকা হয়ে গেছে। তো পরের বার আমি খুবই সচেতন, আমি একদম চুলার সামনে দাঁড়ায় আছি যে একদম হালকা ব্রাউন হলে আমি তুলে ফেলবো। এই যে এখনই আমি এরকম সাদা সাদা আছে, তুলে ফেলছি, কিন্তু এটাই না পরে যখন ঠান্ডা হতে হতে কালারটা খুব সুন্দর চলে আসে।
এটা হচ্ছে আমার লাস্ট ব্যাচ, এটা করলেই শেষ। তো পেঁয়াজ বেরেস্তার আজকে এই যে 3টা প্লেটে হইছে, আর প্রত্যেকটার কালার যে মানে এত সুন্দর আসছে, পুরোটা ঘর একদম পেঁয়াজ বেরেস্তার ঘ্রাণে ভরে গেছে। এখন এগুলাকে আমি ঠান্ডা হতে দিছি, একদম যখন ঠান্ডা হবে তারপর আমি হচ্ছে এগুলাকে কিভাবে সংরক্ষণ করি সেটাও দেখাচ্ছি। পেঁয়াজ বেরেস্তায় যে আমি হাত দিয়ে একটু করে দেখলাম যে কি সুন্দর একদম মচমচ করে ভেঙে যায়। দেশি পেঁয়াজের বেরেস্তাটা খুব সুন্দর হয়, যেটা এই দেশে হতে চায় না। আর তেল ছাকার সময় মানে বেরেস্তা ওঠানোর সময় যদি তেলটা একদম ভালো মতো আমরা করতে পারি না, তাহলে বেরেস্তাটা অনেক দিন থাকে। আর যদি ভিজা ভিজা থাকে ওই বেরেস্তাটা বেশি দিন থাকে না। তো আমি এরকম কাচের জারে, এয়ার টাইট জার এটা রাখলাম। আর আমি চেষ্টা করি নর্মাল ফ্রিজে রাখতে। একটা বক্স আমি বাইরে রাখি আর একটা বক্স আমি নর্মাল ফ্রিজে রাখি। নর্মাল ফ্রিজে থাকলে অনেক দিন থাকে আর কি। তো এই জারটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমি এমনিতেই কিচেনে রাখবো, তো যখন যেটা রান্না হয় সেটা। গতবার ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে খিচুড়িতে পেঁয়াজ বেরেস্তা বা সব কিছুতে, ওইগুলো কিন্তু আমার বাসায় বানানো ছিল। তো এই বক্সটা আমি বাইরে রাখবো। এই তো 2 বক্সের মতো হলো। আর এই যে ছোট ছোট পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ দেশি পেঁয়াজ যদি না খাই হয়, তো আমি না ওই পেঁয়াজ বেরেস্তা করার পাশাপাশি একটু মাছ আর পেঁয়াজ, এই মাছ ভাজা খেতে ইচ্ছা করতেছে। আর আজকে এগুলা করে আমার অনেক সময় গেছে, পেঁয়াজ ছিলা ধোয়া এগুলো তো জানেন সময় যায়। তো আমি এক চুলায় ডাল আর এক চুলায় মাছ ভাজা দিয়ে দিছি, আর ওই পাশে ভাতও বসায় দিছি। মাছ ভাজা বলতে হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাছ ভাজা করলাম, তারপরে উপরে একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া। এটা পেঁয়াজ বেরেস্তা দেখেন একদম অল্প তেল, আমরা নর্মালি খাবারে খুব তেল অল্প খাই, তারপর পেঁয়াজটা কত কড়কড়া হয়েছে। আর এখানে আজকে আমি ডাল একদম বিরন বলে না, ভুনা টাইপের, ওইটা ডাল চচ্চড়ি টাইপের আর কি। তো তাড়াতাড়ি হয়ে গেছে, আমার ক্ষুধাও লাগছে, আমি খেয়ে ফেলবো। রাজু সাহেব আসতে আজকে অনেক দেরি, তো আমি খেয়ে ফেলছিলাম। আর ও আসছে, আসার পর আমি এখন ওর জন্য প্লেট সাজাচ্ছি। আসো। ডালটা তো অনেক মজা হয়েছে। ভাতের সাথে ডাল না হলে আসলে ভালো লাগে না। একটু ডাল নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা। আজকে একটা সুন্দর সকাল, কিন্তু সকালটা যে আলহামদুলিল্লাহ এত সুন্দর হবে জানতাম না, কারণ প্রচণ্ড শীতে অন্ধকার থাকে সারাক্ষণ। আমিও কি মনে করে একটু কিচেনে কাজ করেছিলাম সকালে, কিন্তু আমি এভাবে রুমের থেকে আর কি মোজা পরে যাইনি, আমার এত শীত করছিল। আমার পায়ে শীত বেশি, প্রচুর শীত থাকে পায়ে, তো আমি সুযোগ পেলে মোজা পরে থাকি। তো আমি এখন জানালা খুলে দেখি যে রোদ আসছে। সাধারণত এই রোদটা মনে হয় যে অনেক দিন পর দেখলাম। শীতের মধ্যে এখানে অন্ধকার হয়ে থাকে চারপাশ, মেঘলা বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টির মধ্যে থাকি। এখন আজকে রোদ দেখে আমি সাথে সাথে ডিসাইড করেছি যে আজকে আমি রুমের ডিপ ক্লিনিং করব। সামারে যে ডিপ ক্লিনিংটা হয় ওইটা র্যান্ডমলি হয় আমার, কিন্তু উইন্টারে আমি খুব লেজি হয়ে যাই, আমার এত অলসতা লাগে আর রোদ আসে না। ওই ধরনের আবহাওয়ায় ডিপ ক্লিন করলেও রুম কেমন যেন ভেজা ভেজা গন্ধ গন্ধ লাগে, আর শরীর তো মানে আরও বেশি বলে যে কইরো না কইরো না।
তো আজকে রোদের জন্যই আমার ডিপ ক্লিনিং করা। আমি তাড়াতাড়ি আগে বেডশিট চেঞ্জ করব, কারণ ডিপ ক্লিনিংয়ের মেন জিনিস আমার মনে হয় যে বেডশিট চেঞ্জ করা, ডুভে কভার চেঞ্জ করা, বালিশের কভার চেঞ্জ করা। এই একটা চেঞ্জ, ছোট চেঞ্জ রুমের মধ্যে বিশাল একটা পরিবর্তন নিয়ে আসে। আর যখন চোখেরও পরিবর্তনটা মানে ধরা পড়ে না, মন থেকে শান্তি লাগে। তো প্রথমেই হচ্ছে বেডের যা যা আছে ইচ অ্যান্ড এভরিথিং আমি চেঞ্জ করেছি, আর সব কিছু ধুতে দিব, এগুলা ওয়াশ হবে। সোফার এগুলা সরায় সরায় পরিষ্কার করা হয় না প্রতিদিন অনেস্টলি, কারণ এগুলো সরায় তো সময় লাগে, আবার তুলো। তো ডিপ ক্লিনিংয়ের সময় আমি এগুলা করি। আমি সবসময় ট্রেতেই টুকটাক জিনিস রাখাই, এতে আমার ক্লিন করতে ইজি হয়। আর দেখেন ময়লার ধরন, এগুলো দূর থেকে বোঝা যায় না ক্যামেরায়, কিন্তু এই জন্য আমি ক্লোজ করে দেখালাম। 1 মাস হয়েছে আমি এগুলো ওইভাবে ডিপ ক্লিন করতে পারছিলাম না। এত শীতে না হাত পা কেমন লাগে, মানে কাজ করতে অত ভালো লাগে না। আর জব থেকে আসলে তো একটা অলসতা চলেই আসে। তো আজকে যে রোদে এখন ক্লিন করলাম না, জিনিসগুলো শুকাবেও, আর একটা বাজে স্মেল থাকে নয়তো রুমে। ডিফিউজারের পানি চেঞ্জ করা হয়নি, দেখেন পানির রং কেমন হয়ে গেছে। আমি পানি চেঞ্জ করে দেন একটা পছন্দের ফ্র্যাগ্রেন্স দিয়ে দিলাম। তো এখন এটা একদম হোয়াইট কালার, তো হোয়াইট কালারের ময়লা আর কি পড়লে বোঝা যায় না, বাট আসলে নিজেরা চোখে দেখলে বোঝা যায় যে এটা কী পরিমাণ ময়লা হয়েছিল। সব ফার্নিচারও পরিষ্কার করে ফেলছি আমি। প্রতিদিন ফার্নিচার পরিষ্কার করার আমার একটা হ্যাবিট ছিল আগে, বাট আমার ওই হাতের সমস্যার পর থেকে আর আমি ওইভাবে পারিও না, করিও না। আর শীত আসলে তো আরও লেজি হয়ে যায়। আমি সবসময় গাছ বা কোনো কিছু টেবিলে রাখলে কর্নারে রাখি, তাতে টেবিলটা খালি থাকে, আমাদের খাওয়া দাওয়া বা যে কোনো কিছু, টিভির রিমোট, এটা আর কি প্র্যাকটিক্যাল মনে হয়। আর আমার সাইড টেবিল যে আছে, যে বেড সাইড টেবিলটা, ওইটা তো সব সময় পানি, ক্রিম এবং কিছু ফ্লাওয়ার মন ভালো করার জন্য। আমার কাছে এখন এই সময় এসে আমার মনে হয় যে কোনো ডেকোর পিস আমি যদি রেগুলার পরিষ্কার করতে না পারি, তাহলে ওটা না রাখাই ভালো। এটা হতে পারে সিম্পল একটা শোপিস, একদম ছোট, কিন্তু এটাতে ধুলাবালি পরে যদি আপনার ক্লাটার মনে হয়, তো ওইটা রাখার কোনো মানে নেই আমার কাছে মনে হয়। তো গাছ পরিষ্কার করাটা আমার জন্য অনেক ইজি, কারণ গাছ আমি সব নিয়ে গোসল করায় দেই। ওরা চিল্লাচিল্লি করলেও আমি শুনি না। এখন আমি জানি না ওদের ঠান্ডা লাগতেছে কিনা, যেমন আমি সব গাছ নিয়ে আসছি রুম থেকে, আমি ওদেরকে গোসল করায় দিলাম, বাস ওরা ক্লিন হয়ে গেল। কিন্তু ডেকোর পিস থাকলে দেখা যায় একটা একটা করে ক্লিন করতে হয়। আবার আমরা যদি ভাবি যে গেস্ট আসলেই ক্লিন করব, তো আমি নিজে তো প্রতিদিন দেখছি যে আমার জিনিসগুলো ক্লিন না, তো এটা আমার জন্য একটা মেন্টাল প্রেশার মনে হয়। তো দ্যাটস ওয়াই আমার গাছ বেশি বাসায়, আর ওইরকম ডেকোর পিস নাই বললেই চলে। রিয়েল প্ল্যান্টস আমার খুব ভালো লাগে, চোখের শান্তি, মনের শান্তি, আমি পরিষ্কার করতে পারি। আর যে ধরনের জিনিস আমার পরিষ্কার করতে এখন অসুবিধা মনে হয় বা আমার রেগুলার মেনটেন করাটা ঝামেলা, আমি ওইগুলো একদম রাখি না। হট ওয়াটার একদম, সাথে হচ্ছে ফ্লোর ক্লিনার,
যে কোনো ফ্র্যাগ্রেন্সের যখন যেটা থাকে। আর হচ্ছে আমি ডিশ ওয়াশার যে লিকুইড প্লেট ধোয়ার ওইটাও ইউজ করি। গরম পানি ইউজ করতে আমার মনে হয় যে ক্লিনটা ভালো হয়, আর গরম পানি ময়লা কাটতে সাহায্য করে। প্রতিদিন তো এমনিতেও করা হয় না, তো যখন করি আমি গরম পানি দিয়ে করি। আমি মন থেকে খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম যেন আমার একটু হলো আলো পাই, তাতে যেন ঘরটা আমার শুকায়া যায়, ঘরে একটা সুন্দর ফ্রেশনেস থাকে। কারণ এই আলোটা না খুব ইম্পর্ট্যান্ট, এটা একদম শীতের দেশে না আসলে বোঝা যায় না। একটা ডিপ ক্লিন অনেক দিনের জন্য মনকে পিসফুল রাখে, কারণ ডিপ ক্লিন করার পর রেগুলারলি ওই ডিপ ক্লিন করতে হয় না, নর্মাল যে ক্লিন করলেই হয়ে যায়। মাইন্ড ফ্রেশ থাকে, নিজের মাথা একদম মানে যে একটু ঝামেলা মুক্ত থাকে, কারণ অন্যান্য ঝামেলা তো আছে। তো অনেক দিন পরে যে রুমের ডিপ ক্লিন করে আমার মাথাটা অনেক ফ্রেশ লাগছে। আপনাদের সাথেও শেয়ার করা হলো। আপনাদের বাসার ডিপ ক্লিন হয়েছে কিনা জানাবেন। বেশ কিছুদিন আগে গত বছরের লাস্টের দিকে আমাদের এক বড় ভাই মুরব্বী, উনি দেশে গিয়েছিল। তো আসার সময় ওনার লাগেজের জায়গা ছিল, তো ওনাকে আমরা এখন রিসিভ করতে যাচ্ছি। উনি বাংলাদেশে কিছুদিনের জন্য গিয়েছিল, হঠাৎ করে ফোন দিয়ে বলছিল যে আমার লাগেজে তো জায়গা আছে, তোমার জন্য কিছু আনতে হবে কিনা বা তুমি কিছু আনাবা কিনা। আমি এত খুশি হয়েছি শুনে। তো এই জন্য আমরা হিথ্রো এয়ারপোর্টে আসছি ভাইয়াকে রিসিভ করতে, ভাইয়াকে তার বাসায় নামায় দিয়ে দেন আমার এই শাড়িগুলো আমি হাতে পেলাম। এত বছর আগের শাড়ি, এটা তো আমার হলুদের নিজের শাড়ি। তো আমার এখানে সব শাড়ি পুরানো, কিন্তু আমি যখন আসছি লন্ডনে তখন লাগেজের জায়গা ছিল না বলে আমি কিচ্ছু আনতে পারিনি। তো আমার ছোট ভাই ওনার বাসায় আমার সেই পুরানো সুন্দর সুন্দর শাড়ি, কোনোটা ভাইয়ের বিয়ে, কোনোটা আমার, কোনোটা দেবরের বিয়ে, অসংখ্যবার পরছি। এই শাড়িটা তো আরেকটা খুব মনে থাকার মতো শাড়ি, আমার ফুফি শাশুড়ি বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো আমার হাজব্যান্ডের কাজিন আমাকে গিফট করেছিল। আমি এই শাড়িটা অনেকবার পরছি। তো জিনিসগুলো পুরনো হলো আমার খুব যত্নের, কারণ আমি কাপড় খুব যত্নে রাখি, আর শাড়ি আমার সবচাইতে প্রিয় পোশাক। আমি সব জায়গায় মোটামুটি দাওয়াত প্রোগ্রাম হলে আগে শাড়ি পরে যেতাম। এখানে ছিল না বিদায় পড়তে পারিনি, তো অনেক দিন পরে এগুলো হাতে পেলাম। তাও কয়েকটা আসছে, আসলে ওইভাবে সব আনা হয়নি। আজকে আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি বিকেলের দিকে, তো ওইখান থেকে এই কাপড়টা একদম হালকা পাতলা, কোনো কাপড় পরলে না মনে হয় না এক পিনে আমি শাড়ি পরে ফেলতে পারি, 5 মিনিটও লাগে না। শাড়ির লুক অলরেডি আমি শেয়ার করেছি আমার ইনস্টাগ্রাম পেজে। আমার ইনস্টাগ্রাম পেজ ফলো করতে ভুলবেন না, আমি কিন্তু রেগুলার আপডেট দিই, ছোটো ছোটো স্টোরি, রিলস, ছবি, আমার খুব ভালো লাগে। আজকে রুম ক্লিনিংয়ে তো অনেক সময় চলে গেল, আর মাঝখানে একটু শাড়ি দেখালাম আপনাদের বের করে। তো আমি এখন কিচেনে আসছি। কিচেনে আমি একটা ডিশ করব আজকে, বেশি সময় নিব না, কারণ আপনাদেরকে না আমি আরও কিছু জিনিস শেয়ার করব। যদি রান্নাঘরে বেশি সময় দিয়ে ফেলি তাহলে আর শেয়ার করতে পারবো না। তো আমি এজন্য আজকে ঝটপট একটা আইটেম করব, যেটাতে কিনা প্রচুর পরিমাণে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, আবার ভেজিটেবলও আছে। আমি সাধারণত যখন 1 মিল করি, আমার কাছে 1 মিলগুলো খুব ভালো লাগে। 1 মিল পর যেটা, এতে দেখা যায় সময় বাঁচে,
তারপরে হাতের উপর প্রেশার কম হয়। এখানে আমি আদা, রসুন, দেন একটা গাজর ছিল, জাস্ট বাসায় ছিল বিদায় নিলাম। দেন হচ্ছে ওই যে লাল কাঁচামরিচ, আর ওগুলো হচ্ছে ক্যাপসিকাম, লাল সবুজ এগুলো সবই ক্যাপসিকাম। দেন পেঁয়াজ পাতাও আছে। যে কোনো ধরনের সবজি যখন বাসায় থাকে, সেটা হোক এই যে ব্রোকলি বা সেটা হোক ওই যে ক্যাপসিকাম, আমি এই রান্নাটা ইউজ করি। তো আমি অল্প অল্প করে প্রথমে আগে ওই সবগুলোকে করে নিব, গ্রাইন্ড করে নিব। চাইলে আপনারা পেস্টও করে নিতে পারেন, বাট আমি ধনিয়া পাতাও দিচ্ছি এখন, আর টমেটো দিচ্ছি। টমেটো দিলে হয় কি, কালারটা খুব সুন্দর আসে আর একটা গ্রেভিটা খুব মজা হয়। আমি এইভাবে গ্রাইন্ড করে নিই, তাতে একটু মানে চপিংয়ের মতো হয় আর কি, চপার। তো একদম যদি পেস্ট হয়ে যায় ওইটার ফ্লেভার অন্যরকম, আর এরকম যখন একটু আধা ভাঙ্গা থাকে না, তখন ওইটার ফ্লেভার আলাদা। তো আমি সবসময় এরকম হাতে গ্রাইন্ড করে করি। তো চিকেনের যে বুকের মাংসটা আমি কেটে নিয়েছিলাম, সেটার মধ্যে আমি একটু লবণ আর ওই মশলাটা দিয়ে মেখে রাখলাম। তেলের মধ্যে হচ্ছে শুকনা মশলার মধ্যে দারচিনি, এলাচি, দেন এই তো তেজপাতা। আমরা খুব কম মশলাই এই রান্নাটা হয়, আর কম মশলায় খাবারও কিন্তু মজা। দেন আমি তেলের মধ্যে ওই ম্যারিনেট করা চিকেনটা, খুব বেশিক্ষণ ম্যারিনেট করা ছিল না, জাস্ট গুসগাস করতে করতে হয়তো বা 25-30 মিনিট ছিল। এখন এই যে তেলের মধ্যে দিলাম না, এত সুন্দর গ্রান বের হয়েছে। আমি একটু লবণ দিলাম সামান্য, আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, জাস্ট রঙটা সুন্দর আসে এই জন্যই দেওয়া। দেন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়েছিলাম ঘরের বানানো, আর একটু হচ্ছে টমেটো সস, যেটা যে কোনো যেটাই থাকে দিতে পারেন। তারপরে এখন আমি এই যে মৃদু আছে রাখবো, খুব হাই হিটে না, আমি মাংসটাকে কষাতে দিব। যখন আদা রসুন, তারপরে আপনার পেঁয়াজ পাতা সব, আমি কিন্তু এক্সট্রা কোনো পেঁয়াজ দিইনি, ওই পেঁয়াজের এগুলার যখন একটা ফ্রেশ গ্রান আসে না, ওই গ্রানটা এত মজা লাগে। আমার তো সাধারণত আদা রসুন বাটা সবসময় প্রতিদিন করা হয় না, তো এভাবে যে এরকম গ্রাইন্ড করার ফ্লেভার তো মশলার খুব ভালো। তা আমি এখানে যে বাটি দিয়ে 1 বাটি চাল দিয়েছিলাম, সে বাটি দিয়ে 2 বাটির মতো পানি দিলাম। এই চালটা বাসার চাল, বাসমতি নর্মাল। দেন এরকম লেবুর যে বাকলার লেমন, আমি এরকম করে দিচ্ছি, এতে লেবুর অসম্ভব সুন্দর একটা গ্রান বেরোয়। আর পেঁয়াজ কলির যে সবুজ অংশটা, সেটা আমি এখন দিলাম, আর পেঁয়াজের সাদা অংশটা আমি আগে দিয়েছিলাম। পেঁয়াজ কলিটা এখন দিলাম, তাতে রঙটা ভালো আসবে। ঢেকে রাখবো একদম 15 মিনিটের জন্য। একদম নিবু আছে 15 মিনিট থাকার পরে, এটা হচ্ছে এখনকার লুক। খুব সুন্দর গ্রান আসছে। এই যে এত অল্প মশলা, কিন্তু তারপর এটার গ্রান যে এত সুন্দর আসে, ফ্রেশ আদা রসুন, দেন টমেটো, একটু গরম মশলার গুঁড়া। আমার এই রান্নাটা করতে বড় জোর আধা ঘন্টা লাগে, চুলায় হতে যতক্ষণ লাগে আর কাটাকাটি করতে। এই খাবারটা আমার খুব ভালো লাগে, কারণ যখনই আমি ব্যস্ত থাকি বা আমার রান্না করার ওইরকম থাকে না, এই রান্নাটা আমার করলে খেতেও মজা, আর খুব ফ্রেশ, একদম মনে যে ঘরে বসে রেস্টুরেন্টের কোনো খাবার খাচ্ছি। এদের সে যে সবুজ লাল ক্যাপসিকাম, ওগুলা তো খুব বেশি ঝাল থাকে না, ওটা ছোট সাইজের একটা ক্যাপসিকাম। আপনারা যদি ঝাল পছন্দ না করেন, না দিবেন বাচ্চাদের জন্য, চাইলে আপনাদের মন মতো সসও ইউজ করতে পারেন, সয়া সস, আরও অনেক ধরনের সস। আমি নর্মালি এভাবেই করি যখনই করি। আর সবজি থাকলে বা মুরগির যদি বুকের মাংস নাও থাকে, কোনো সমস্যা নেই, আমি মুরগির টুকরা ছোট ছোট করেও করি, তাতেও ফ্লেভার একই আসে। জাস্ট আজকে বুকের মাংস ছিল তাই করা। ভিন্ন স্বাদের, বাট খুব টেস্টি। সাথে 2-1টা ডিম সেদ্ধ বা যদি অমলেট করে নেওয়া যায়, তাহলেও খুব মজা। সকালে ডিম খাওয়া হয়েছে তো এই জন্য আর নেইনি। আর খাবারে দেখেন কত কম তেল, হাতে একদম তেল লাগছে না। এখানে 4টার মধ্যে, বিকাল 4টার মধ্যে একদম গুটগুটে অন্ধকার হয়ে যায়, মনে হয় যে কত রাত। তো 4:10 বাজে, আমার কাজ শেষ কিচেনের সব। এখন আমি এখানে আরাম করে বসছি আপনাদের কিছু জিনিস শেয়ার করতে। আমিও না সে আসার পর থেকে রেখে দিছি, ওভাবে খুলিই নাই।
তো এই জিনিসটা হচ্ছে আমার ছোট ভাই, ওর কলেজের পাশে হচ্ছে নিউ মার্কেট, ও আমার জন্য শখ করে ওর জমানো টাকা থেকে কিছু জিনিস কিনে দিছে। আমাকে জিজ্ঞেস করছিল যে আপু তুমি কি সিলভারের গহনা পরো, তা আমার একদম নাই, সিলভারের গহনা পরা হয় না। তো ও আমার জন্য নিজে পছন্দ করে এগুলা কিনছে, ওই শাড়ির সাথে এগুলা পাঠাইছে। তো এটা হচ্ছে একদম নৌকার মতো ছোট্ট একটা চাঁদ আছে না, আবার এটার সাথে কানের দুল আছে। তো এটা হচ্ছে আরেকটা, এটার ডিজাইনটা হচ্ছে নীল সবুজের মধ্যে, নিচে ঝুমকা ঝুমকা। আসলে আমি নিজে দেখে অবাক হয়ে যাচ্ছে, আমাদের দেশে এত সুন্দর জিনিস আর কি, মানে অনেক দিন দেশে মার্কেট করা হয় না, তো তাই আমি নিজেও এখন দেখে খুব সারপ্রাইজ যে এত সুন্দর জিনিস, প্রত্যেকটাই অনেক সুন্দর। ইভেন চুড়িটাও আমি খুলিনি, ওগুলা আসছে যে আমি ওভাবে রেখে দিছি দেখে। তো এখানে দুইটা চুড়ি, এই চুড়ির মধ্যে সবুজ আর লালের মধ্যে স্টোন আছে। আর এইগুলো হচ্ছে একটা এক ধরনের চুড়ি, এটা আর কি মিলানো আর কি, ওই ঝিরিঝিরিও আছে আবার একটু মোটাও আছে। তা এতদিন পরে গহনা নিজে দেখেই নিজের ভালো লাগতেছে। এটা হচ্ছে একটা রিং, আমার রিং খুব পছন্দ, তো আমাকে একটা রিং দিছে, আর রিংটা অ্যাডজাস্ট করা যায়, ছোট বড় করা যায়, আমার আঙ্গুল খুব চিকন চিকন। তো এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের দেওয়া সিলভারের গয়না। এই বক্স ভর্তি ভালোবাসা হচ্ছে আমার ছোট বোন আমার জন্য পাঠিয়েছে। আমার হাতের কবজি খুব চিকন, আমি জন্য আমার সাইজের চুড়ি খুব কম পাই, আমার সব চুড়ি আমার থেকে বড়, মানে আমার সাইজের থেকে 26 এরকম, কিন্তু ও আমার জন্য সব 24 পাঠাইছে, এবং ও নাকি এগুলো নিজে বানাইছে। ও যখন আমাকে বলছে যে আমি তোমাকে চুড়ি বানায় দিব দু একটা, আমি ভাবছি ও দু একটা কালার চুড়ি বানায় দিবে, কিন্তু যে আমাকে এত রঙের এত সুন্দরভাবে দিবে, এবং 24 সাইজ, আমার সাধারণত সব চুড়ি হচ্ছে 26, এজন্য অনেক লুজ হয়, কিন্তু এগুলো সব 24, কোনোটা কালো, কোনোটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা, এটা হচ্ছে ব্লুর মধ্যে আকাশি কম্বিনেশন, এত সুন্দর বাস্তবে। এবং আমি খুব অবাক হয়েছি যে ও 2 দিনের মধ্যে কিভাবে করলো, কারণ ওই ভাইয়া আমাকে ফোন দিয়ে সময় দিয়েছিল 2 দিন, যে উনি এর মধ্যে চলে আসবে। তা আমি খুব সারপ্রাইজ যে ও নাকি রাত জেগে এগুলো বানাইছে। তো ভালোবাসার মূল্য তো আসলে ভালোবাসায় দিয়ে দিতে হয়, মন থেকে আমার ছোট ভাই বোনের জন্য। এটা হচ্ছে একটা সিঙ্গেল চুড়ি, সবুজ কালার, আমার যেহেতু ফেভারিট কালার হচ্ছে সবুজ, এই চুড়িটা আমার এত পছন্দ হয়েছে। তো এত কালারের চুড়ি দেখে আমি খুব সারপ্রাইজ যে এগুলা কবে কিভাবে, তারপরও মনে হচ্ছে যে না, এখন সুতি যে কোনো জামা পরলে পরা যাবে, যখনই আমি পরবো আপনাদের সাথেও শেয়ার করব। এই টুকিটাকি জিনিস শেয়ার করতে যেয়ে ভিডিও বড় হয়ে যায়, তার জন্য সরি। আপনাদের ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সুস্থ রাখলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। লাভ ইউর সেলফ, বি কাইন্ড অ্যান্ড স্মাইল। আসসালামু আলাইকুম, বাই।